হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন হরর বাংলা। আজ আমি এক্সপ্লেন করব এবছরই মুক্তি পাওয়া হরর মিস্ট্রি মুভি ডিমন্টি কলোনি পার্ট 2। 2015-তে ডিমন্টি কলোনি নামে একটি মুভি মুক্তি পেয়েছিল আর এটা তারই সিকুয়েল। এই মুভির কাহিনী শুরু হয় ফার্স্ট পার্টেরই পর থেকে। কাহিনীর শুরুতেই আমরা একটা ভিডিও রেকর্ডিং দেখতে পাই যেটা 2009 সালে শুট করা হয়েছিল। সেই ভিডিওটিতে একটা ফ্ল্যাটে কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটি লোকেরা খেয়াল করে, কারণ সেই ফ্ল্যাটের ওপর থেকে কিছু ছেলেরা ঝাঁপ দিয়ে সুইসাইড করে আর স্যাম বলে একটি ছেলেকে গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে দেখা যায়। এরপরে আমরা ডেবিকে দেখতে পাই যে ওই ভিডিওটা প্লে করে দেখছিল, আর এখানে যে স্যাম বলে ছেলেটি গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল সেটা তারই হাজবেন্ড। ভিডিওটি দেখার পর ডেবিকে খুব আপসেট দেখায়। তার ফ্যামিলির সাথে কমিউনিকেশনের সময় আমরা জানতে পারি যে স্যামের ক্যান্সার ছিল আর সে 6 বছর আগেই মারা গেছে। তার মানে এখনকার টাইমলাইন হচ্ছে 2015 সাল, আর এই টাইমলাইনটাকে মনে রাখতে হবে। ডেবি তার ফ্যামিলির সাথে অশান্তি করে, কারণ তার ফ্যামিলি জানতে পারে যে স্যাম মারা যাওয়ার পরেও তার স্পার্ম সেল নিয়ে IVF এর মাধ্যমে সে তার বাচ্চাকে জন্ম দিতে চায়, কিন্তু তার ফ্যামিলি সেটা মেনে নেয় না, যেটা ঝামেলা হওয়ার পর সে তার ঘর থেকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি যে যখন স্যাম ক্যান্সারের সাথে লড়াই করছিল তখন তার ইচ্ছাগুলো পূরণ করছিল ডেবি, এবং সেই সময়েই সে স্যামকে বিয়ে করে। এরপর ক্যান্সার থেকে স্যাম বেঁচেও যায় আফটার সার্জারি, কিন্তু তারপর সে সুইসাইড কেন করলো সেই উত্তর ডেবি খুঁজে পায় না। এরপর সে একদিন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন এক জায়গায় প্রচুর ভিড় দেখে। সে যখন ভিড়ের কারণ দেখতে যায় তখন সেই নারায়ণ জ্যোতিষীর সুইসাইড মুভমেন্টটাকে সে দেখতে পায়, যে সিনটা আমরা পার্ট 1-এও দেখেছি। আর সে স্যামের মতোই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। সেটা দেখে তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে গেলে শ্রীনিবাসনের সাথে তার ধাক্কা লাগে, আর এই সিনটা কানেক্ট করে পার্ট 1-এর সাথে, যখন তাড়াহুড়ো করে শ্রীনিবাস জ্যোতিষীর ডাকে তার বাড়িতে গিয়েছিল। ডেবি যাচ্ছিল তার চাইনিজ রেস্টুরেন্টের ওপেনিং এর জন্য, যেটা স্যামের ইচ্ছা ছিল আর তার স্বপ্ন ফুলফিল করার জন্যই এটা সে বানিয়েছিল। কিন্তু যখন তারা ওপেনিং এর জন্য কেক কাটিং করবে তখনই বহু চামচ ওপর থেকে পড়তে দেখে সে, যেটা একটু অস্বাভাবিক ছিল সেখানে। ডেভিড তখন মনে হয় যে স্যাম কোনোভাবে তার সাথে কমিউনিকেট করতে চাইছে, কারণ যখন স্যাম অসুস্থ ছিল তখন চামচ পেলেই সে ডেভিকে ডাকতো। তখন সে তার শ্বশুর মশাইকে বলে যে স্যামের স্পিরিটের সাথে সে যোগাযোগ করতে চায়। অনেক আপত্তি করলেও পরে তার শ্বশুর মশাই রাজি হয়ে যায়। এই ঘটনার পাশাপাশি হায়দ্রাবাদে আমরা আর একটা স্টোরি দেখতে পাই, যেখানে রঘুনন্দন আর তার ছোট বোন ঐশ্বরিয়াকে আমরা দেখতে পাই তার বাবার মৃত্যুর পর এক জায়গায় হতে। এখানে রঘুনন্দনকে দেখতে পুরো শ্রীনিবাসের মতো, কারণ তারা হচ্ছে যমজ। তার বাবা তার মৃত্যুর পর তার 2,500 কোটি টাকার সম্পত্তি 3 ভাই বোনদের মধ্যে ভাগ করে দিয়ে যায়। 25% দেয় রঘুনন্দনকে, 5% দেয় ঐশ্বরিয়াকে, আর শ্রীনিবাসনের ভাগে দেয় 70%। যেটা শুনে রঘুনন্দন আর ঐশ্বরিয়া তারা কেউই এতে রাজি হয় না। যেহেতু শ্রীনিবাসন হচ্ছে তার বাবার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে, তাই বাকি ভাই আর বোন ঠিক করে তার সাথে লিগালি কোর্টে লড়বে। লয়ার তখন রঘুনন্দনকে জানায় যে চেষ্টা করলেও তারা এই কেস জিততে পারবে না যদি না শ্রীনিবাসন নিজে থেকে তাদের কিছু দিতে চায়। লয়ার তখন শ্রীনিবাসনকে ফোন করে তার সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার বাবার প্রতি এতটাই শ্রীনিবাসন রেগেছিল যে কোনো কথা না শুনে লয়ারকে গালাগালি দিয়ে ফোনটা রেখে দেয়। এরপর কাহিনী শিফট হয় ডেভির দিকে, আর এটা সেই দিনই ছিল যেদিন শ্রীনিবাসন ডিমন্টির ভূত থেকে বাঁচার জন্য নিজের বাড়ির ছাদ থেকে লাফ মেরে মারা গিয়েছিল। ডেবি তখন ডাউসির কাছে আসে, যারা স্পিরিট ওয়ার্ল্ডে তার হাজবেন্ড স্যামের স্পিরিটের সাথে কথা বলার জন্য তাকে হেল্প করে, কিন্তু ডেবিকে তারা ওয়ার্নিংও দেয় যে স্যামের স্পিরিটের সাথে কানেক্ট করার জন্য তার স্পিরিটকেও তারা সেই ওয়ার্ল্ডে পাঠাবে, কিন্তু সেখানে তার স্পিরিট কোনোভাবে ট্র্যাপ হয়ে গেলে সে কিন্তু আর ফিরে আসতে পারবে না। ডেবি তখন তাকে জানায় যে সেদিন রাতে স্যামের সাথে কি হয়েছিল এটা জানার জন্য সে যে কোনো রিস্ক নিতে ইচ্ছুক। ডাউসি আর তার টিম তখন ডেবিকে স্পিরিট ওয়ার্ল্ডে পাঠায়। সে তখন তার হাজবেন্ড স্যামের স্পিরিটকে খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর সে স্যামের স্পিরিটকে দেখতে পায় এবং তাকে হেল্প করার জন্য যায়, কিন্তু ঠিক তখনই ডাউসি ডেবিকে সেই স্যামের স্পিরিটের কাছে যেতে বারণ করে, আর এও বলে যে স্যামের রূপ ধরে অন্য কোনো স্পিরিট তার হেল্প চাইছে, সে যেন সেই স্পিরিটকে হেল্প না করে। ঠিক তখনই ডেবির ফিজিক্যাল বডি বাইরের জগতে একটা কাগজের উপর বারবার হেল্প হেল্প লিখতে থাকে। ডাউসি তখনও তাকে ওয়ার্ন করে যে ডেবি যেন বাইরে চলে আসে, কারণ এই স্পিরিটটা এখনো বেঁচে আছে যে সেই ওয়ার্ল্ড থেকে ডেবির হেল্প নিয়ে বাইরে বেরোতে
হতে চাইছে। আর ঠিক তখনই ডেবি সেই সাদা কাগজের ওপর দিস উইল হ্যাপেন এগেন লিখতে থাকে, তাও আবার রক্ত দিয়ে। আর সেই লেখাগুলো সবকিছু মিলিয়ে তৈরি করে শ্রীনিবাস আর রঘুনন্দনের ছবি। ঘটনাটি ডেসক্রাইব করলে হয় এই রকম: স্পিরিট ওয়ার্ল্ড থেকে স্যামের রূপ নিয়ে যে স্পিরিট ডেবির কাছে হেল্প চাইছিল সেটা স্যামের নয়, সেটা ছিল শ্রীনিবাসনের স্পিরিট। আর সেই স্পিরিট ডেবিকে জানায় যে শ্রীনিবাসনের বডিটা কোথায় রয়েছে। ডেবি সেই মুমেন্টে শ্রীনিবাসনের কাছে যায় আর তখন দেখে যে শ্রীনিবাসনের বডিতে তখনও প্রাণ বেঁচে আছে এবং সে হাসপাতালে তাকে ভর্তি করে, কিন্তু শ্রীর বডি কোমায় চলে যায়। এরপর কাহিনী শিফট হয় 2021 সালে, যেখানে রঘুনন্দন কোর্টের হিয়ারিং এ জিতে যায়। আর এটাও প্রুভ করে যে শ্রীনিবাসন কোনোদিনও ভেন্টিলেটর থেকে ফিরে আসবে না, সে সারা জীবন কোমাতেই থাকবে। তাই তাকে যেন ভেন্টিলেটর থেকে সরিয়ে দেওয়া হয় আর তাকে একটা সহজ মৃত্যু দেওয়া হয়। এরপর শ্রীনিবাসনের হসপিটালে রঘুনন্দন যায় যাতে ভেন্টিলেটর থেকে শ্রীনিবাসনকে সরিয়ে তার বাবার 70% প্রপার্টি তার নামে করানো যায়, কিন্তু রঘুনন্দনকে আটকায় ডেবি আর তার শ্বশুর মশাই। তাদেরকে সে বলে শ্রীনিবাসকে যদি ভেন্টিলেটর থেকে সরানো হয় তাহলে রঘুনন্দনও বাঁচবে না। আর এখানে রিভিল হয় একটা টুইস্ট। সে জানায় আজ থেকে 6 বছর আগে 2015 সালে শ্রীনিবাসনের সাথে যেটা হয়েছিল ঠিক সেম ঘটনা রঘুনন্দনও ফিল করেছিল। তখন রঘুনন্দন সেই দিনকার রাতের ঘটনা মনে পড়ে যে তখন সে ছাদ থেকে হঠাৎ করেই পড়ে যায় নিচে, বাট ছাদ যেহেতু জাল দিয়ে ঘেরা থাকে তাই নিচে সে পুরোপুরি পড়ে না, প্রাণে বেঁচে যায়। বাট এক ডেভিল ফেসকে সে সেদিন রাতে দেখেছিল। ডেবি জানায় যে সেই দিন শ্রীনিবাসন বেঁচে ছিল বলে রঘুনন্দনও বেঁচে আছে, বাট আজ যদি শ্রীনিবাসন মরে যায় তাহলে রঘুনন্দনও মারা যাবে। ডাউসি আরো বুঝিয়ে বলে যে রঘুনন্দন আর শ্রীনিবাসন একই শুক্রাণু থেকে জন্মেছে আর প্রকৃতির নিয়মে তাদের প্রাণও একে অপরের সাথে কানেক্টেড। রঘুনন্দন ডেবি আর তার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করে যে সেই দিন রাতের ঘটনা তারা কিভাবে জানলো। উত্তরে সেই দিনকার স্পিরিট ওয়ার্ল্ড আর স্যামের সাথে করা কমিউনিকেশনের কথা সে তাকে জানায়, আর কিভাবে তারা শ্রীনিবাসনের বডিকে খুঁজে পেয়েছিল সেই ঘটনাও বলে। তখন তারা আরো জানায় যে শ্রীনিবাসনের বডি পেয়ে তখন তারা রিসার্চ শুরু করে যে শ্রীনিবাসন স্পিরিট ওয়ার্ল্ডে কিভাবে গেল। ডেবি তখন শ্রীনিবাসনের কটেজেও যায় এবং পুরো ঘর ভালো করে দেখে, আর সেখানে শ্রীর বন্ধু রঘুনন্দনের একটা লাইব্রেরি কার্ড সে পায়। অবাক কাণ্ড এখানে যে রঘুনন্দনের মতো স্যামের কাছেও এই সেম লাইব্রেরি কার্ড ছিল। আরো ভালো করে ডেবি দেখলে জানতে পারে তারা দুজনেই লাস্ট টাইম একটা বই নিয়েছিল, যে বুকটার নাম ছিল আনসাং কিং অফ এ ফলেন কিংডম। লাইব্রেরিয়ান জানায় যে এই বুকটা যারা যারা পড়েছে তারা কেউই আজকের সময়ে বেঁচে নেই। আর অবাক কাণ্ড হচ্ছে এখানে প্রতি 6 বছর অন্তর এই বইটা গায়েব হয়ে যায়, আর 6 বছর অন্তর কেউ না কেউ এই বইটা পড়ে আর সেও মারা যায়। এই লাইব্রেরির পুরনো লাইব্রেরিয়ান সেই বুকটা কালেক্ট করে আবার লাইব্রেরিতে ফেরত দিয়ে যায়, যেটা শুনে তারা একটু অবাক হয় আর তারা বুঝতে পারে যে এই বইয়ের সাথে কিছু না কিছু কানেকশন আছে স্যামের মৃত্যুর। রাঘবন যে শ্রীনিবাসের বন্ধু ছিল পার্ট 1-এ, সে একজন স্ক্রিপ্ট রাইটারও ছিল আর তার লেখা একটা স্ক্রিপ্ট ডেবির হাতে পড়ে যার নাম ছিল ডিমন্টে কলোনি। সেই স্ক্রিপ্টে রঘুনন্দন লিখে গিয়েছিল যে প্রতি 6 বছর অন্তর ডিমন্টি কলোনিতে একটা চেনের লকেট আসে, সেই লকেটটা যার হাতে যায় তার বলি সে নিয়ে নেয়, আর প্রতি 6 বছর অন্তর এই সাইকেলটা চলতে থাকে। আর এই লকেটের মধ্যে থাকে একটা এভিল ফোর্স যেটা আটকানো মানুষের সাধ্য নয়। রঘুনন্দন এই স্ক্রিপ্টে আরো লিখে গেছে যে যদি কোনো মানুষকে সেই এভিল ফোর্স থেকে বাঁচানো যায় তাহলে এই সাইকেলটা ভেঙে যাবে আর এই ঘটনা কোনোদিনই হবে না। আর অবাক কাণ্ড হচ্ছে এখানে যে প্রেজেন্ট রঘুনন্দনকে তারা জানায় যে পরের দিনই হচ্ছে 6ই জুন। যদি কেউ সেই বইটা পড়ে থাকে তাহলে কেউ না কেউ সেই বাড়িতে যাওয়ার চেষ্টা নিশ্চয়ই করবে, আর তারা যদি তাকে বাঁচিয়ে নেয় তাহলে সাইকেল এখানেই ভেঙে যাবে আর শ্রীনিবাসনও প্রাণে বেঁচে যাবে আর তাদের স্যামের আত্মাও মুক্তি পেয়ে যাবে। রঘুনন্দন তখন তাদের হেল্প করার জন্য রাজি হয়ে যায়। পরের দিন মানে 6ই জুনের সন্ধেবেলা ডেবির শ্বশুর মশাই জানায় যে ডাউসি একটা যজ্ঞ করবে যাতে সেই শয়তানকে আটকানো যায়, আর তার জন্য শ্রীনিবাসের ফিজিক্যাল বডিকে একটা পুরনো হাসপাতালে তারা সরিয়ে দেয়, কারণ সেই দিন রাতেই কিছু ঘটতে চলেছে। ডিমন্টি কলোনির বাইরে তারা পুলিশ পাহারা লাগিয়ে দেয় যাতে কেউ সেই বাড়িতে প্রবেশ না করতে পারে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর রঘুনন্দন সেই ঘরের ভেতর থেকে কোনো মেয়ের আর্তনাদ শুনতে পায়। সবাই ভাবে সেই এভিল ফোর্স হয়তো মায়া করছে যাতে কেউ সেই ভেতরে আসে, বাট ভেতরে গেলে রঘুনন্দন দুজন কলেজ স্টুডেন্টকে দেখতে পায় যারা কিছু দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল, আর দুজনকে আনকনসিয়াস অবস্থায় দেখতে পায়। তাদের ইমিডিয়েট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ অফিসার তখন অ্যাম্বুলেন্স নিয়ে সেই 4 জন স্টুডেন্টকে হাসপাতালের দিকে নিয়ে যায়, আর অন্য গাড়িতে ডাউসি, ডেবি আর রঘুনন্দন একসাথে সেই
সেই গাড়িগুলোকে ফলো করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর ডেবির গাড়িটার চাকা একটা গর্তের মধ্যে ঢুকে যায়। রঘুনন্দন তার লয়ারকে ফোন করে জিজ্ঞেস করে যে এই স্টুডেন্টগুলোকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কেউ ফোন রিসিভ করে না আর অটোমেটিক্যালি ফোনটা সুইচ অফও হয়ে যায়। কোনো উপায় না দেখে ডেবি ঠিক করে যে তার চাইনিজ রেস্টুরেন্টের মধ্যেই তারা ওয়েট করবে, আর বাকিদের কন্ট্যাক্ট করা গেলে তখন তারা সেই রেস্টুরেন্ট থেকে সেই দিকে রওনা দেবে। ডেবি তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে লিফট নেওয়ার জন্য, আর সেই অ্যাসিস্ট্যান্ট তাকে সেই চাইনিজ রেস্টুরেন্টে নামিয়ে দেয়। নামানোর সময় সে তাকে বলে যে তাদের লাস্ট অর্ডার এখনো পেন্ডিং আছে, যেটা রেডি করাই ওপরের টেবিলে রাখা আছে, তাই কাস্টমার এলে ডেবি যেন তাকে দিয়ে দেয়। এরপর তারা তিনজন রেস্টুরেন্টের ভেতরে ঢোকে। ডাউসি তার টিমকে ফোন করে বলে যে সিচুয়েশন হাতের বাইরে গেলে তারা যেন মহাযজ্ঞ শুরু করে, আর একটা স্পেশাল যজ্ঞ করা অস্ত্রর কথা বলে যে যদি সিচুয়েশন হাতের বাইরে যায় তখন যেন তারা সেই অস্ত্রটা প্রয়োগ করে। আর ডেবিকে ডাউসি জানায় যে সেই মেয়েগুলো এভিল ফোর্সকে জাগিয়ে তুলেছে, তাই আজকে রাতে যা খুশি হতে পারে। পুলিশ আর সেই লয়ার সেই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে যে অত টাইট সিকিউরিটি হওয়া সত্ত্বেও তারা সেই বাংলোর ভেতর কিভাবে গেল। উত্তরে মেয়েটি জানায় যে এখান থেকে 40 কিলোমিটার দূর মহাবলীপুরমে তারা পড়াশোনা করে। সে আরো জানায় যে লাইব্রেরি থেকে সে একটা পুরনো আমলের বই পেয়েছিল, যেটার মধ্যে কিছু মন্ত্র লেখা ছিল, আর সেই মন্ত্রগুলো পড়তেই একটা পোর্টাল খোলে তার ঘরে, আর সেই পোর্টালের মাধ্যমেই তারা এই ডিমন্টি কলোনিতে পৌঁছে যায়। তখন তাকে সেই বইটার নাম জিজ্ঞেস করে, আর সেই বইটার নাম হয় আনসান কিং অফ দ্য ফলেন কিংডম। মেয়েটি সিসিটিভি ফুটেজ চেক করলে দেখে যে মেয়েটি সত্যি কথা বলছে, আর সেই ফুটেজে তারা এটাও দেখতে পায় যে সেই ঘর থেকে সেই বুকটাকে কোনো এক বৃদ্ধ মানুষ নিয়ে যাচ্ছে। উত্তরে মেয়েটি বলে যে এটাই হচ্ছে সেই পুরনো লাইব্রেরিয়ান যে তাকে এই বইটা দিয়েছিল। সে আরো জানায় যে সেই বুকটা পড়ার পর সে ডিমন্টি কলোনিতে পৌঁছে গিয়েছিল, আর তখনই সে একটি লকেট দেখতে পায়। যখন তারা সেই ডিমন্টি কলোনি থেকে পুলিশের সাহায্যে বেরোচ্ছিল তখন ভয় পেয়ে সেই লকেটটা রঘুনন্দনের পকেটে রেখে এসেছে। লয়ার তখন বুঝতে পারে যে রঘু, ডাউসি আর ডেবি তারা মহা বিপদের মধ্যে রয়েছে। অন্যদিকে সেই লাস্ট কাস্টমার তার অর্ডারটা নিতে আসে। ডেবি যখন দরজা খুলতে যায় তার হাতে ইলেকট্রিক শক লাগে। তারা রেস্টুরেন্টের ভেতরে থাকা সত্ত্বেও কাস্টমার তাদের দেখতে পাচ্ছিল না, বাইরে থেকে টোটালি অন্ধকার দেখাচ্ছিল সেই রেস্টুরেন্টটাকে। রঘুনন্দন দরজাটা খুলতে গেলে সে টোটালি শক খেয়ে দূরে ছিটকে পড়ে যায়। সেই কাস্টমার যেহেতু রেস্টুরেন্টের ভেতরে কাউকে দেখতে পাচ্ছিল না তাই রেগে মেগে সেখান থেকে সে চলে যায়। ডেবি অনেক ডাকাডাকি করলেও তার গলার আওয়াজ বাইরে পৌঁছাচ্ছিল না। ঠিক তখনই তারা খেয়াল করে যে তাদের ভিডিও সমস্ত টিভিতে চলতে শুরু করেছে, মানে সেম ঘটনা আবার রিপিট হচ্ছে। অনেক চেষ্টা করেও রঘুনন্দন টিভি বন্ধ করতে পারে না। তখন ডাউসি বলে যে দেখা যাক যে এই ভিডিওতে কি হতে চলেছে। ভিডিওটি চালু হয় যেখানে সেই কাস্টমার তার অর্ডার দেওয়া ফুডটি রেস্টুরেন্ট থেকে নিতে আসে, বাট ভিডিওতে কাস্টমারের ছেলে ফুডটা রিসিভ করতে রেস্টুরেন্টের ভেতরে যায়। রঘুনন্দন যখন বাচ্চাটির সাথে কথা বলছিল ডেবি খেয়াল করে রঘুনন্দনকে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে না, তার মানে এখানে রঘুনন্দনের বেসেই কোনো স্পিরিট তার জায়গায় রয়েছে। আর ঠিক তখনই কোল্ড স্টোরেজ রুমে রঘুনন্দনের বডিকে দেওয়ালের মধ্যে কিছু একটা আঁকতে দেখে সে, আর তার কিছুক্ষণ পরেই ডেবি নিজেকে একটা আয়নার ঘরের মধ্যে বন্ধ অবস্থায় পায়, যেখানে রঘুনন্দন খুব ব্রুটালি সেই বাচ্চাটিকে আর তারপর ডাউসিকে মেরে দেয়। সেই ঘর থেকে পালানোর কোনো রাস্তা ছিল না, কিন্তু রঘুনন্দন ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারছিল। এরপর ডেবিকেও সে অ্যাটাক করে, আর ভিডিওটি এখানেই শেষ হয়ে যায়। তারা তিনজনই বুঝতে পারে যে সেম ঘটনা তাদের সাথে আবার রিপিট হতে চলেছে। ডাউসি তখন রঘুনন্দনের জ্যাকেট থেকে সেই লকেটটা বার করে। রঘুনন্দন জানায় যে এই চেনের ব্যাপারে সে কিছু জানে না, কিন্তু বাকি দুজন সে কথা বিশ্বাস করে না। সে ভাবে টাকা পয়সার লোভের জন্য এই চেনটাকে রঘু এখানে নিয়ে এসছে। ডাউসি ডেবিকে বলে যে যে কোল্ড স্টোরেজে রঘুকে সে দেখেছিল সেই কোল্ড স্টোরেজে যেন তাকে নিয়ে যায়, আর সেই ঘরে গেলে তারা একটা চিহ্ন দেখতে পায়। ডাউসি তখন ডেবিকে বলে যে 1600 বা 1700 শতাব্দীতে গডকে তখন এক ধরনের সম্প্রদায় মানত না, আর সেই সম্প্রদায় শয়তানের পুজো করত, আর এই চিহ্নর সামনে বলি দিত মানুষদের। তারা এই সার্কেলকে ভাঙার জন্য এসেছিল, কিন্তু সেই এভিল স্পিরিট জেগে যায় আর তাদেরকেই কবজায় নিয়ে নেয়। তাই তাদের সামনে মৃত্যু ছাড়া কোনো উপায় সে দেখতে পাচ্ছে না। আর ঠিক তখনই
সেই কাল্ট গ্রুপের স্পিরিটদের তাদের সামনে দেখতে পায়। ডাউজি তখন ডেবি আর রঘুনন্দনকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে বলে যাই হয়ে যাক তারা যেন বাইরে না আসে, এই বলে লকেটটা নিয়ে সে একটা রিচুয়াল শুরু করে। কিন্তু এতেও কোনো রক্ষা তারা পায় না। ডিমন্টের স্পিরিট এসে ডাউজিকে মেরে দেয়। সেই লয়ার তখন ডেভিড শ্বশুরমশাইকে ফোন করে জিজ্ঞেস করে যে সে তাকে ফোন করেছিল কিনা। এদিকে তার শ্বশুরমশাই কথা না বলা সত্ত্বেও ফোনে অটোমেটিক্যালি সেই স্পিরিট তার গলা নকল করে রিপ্লাই দেয়, আর ফোন কেটে গেলে তার গলা টিপে খুন করে। সেই লয়ার তখন তাদের গাড়ির লোকেশন ট্র্যাক করে যেখানে তাদের গাড়ি খারাপ হয়েছিল সেই জায়গায় পৌঁছে যায়, আর গেলে ডেভির অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হয়। তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে তাদের সেই রেস্টুরেন্টে ছেড়েছে, কিন্তু তারা সবাই মিলে যখন সেই রেস্টুরেন্টে পৌঁছয় ভেতরে কাউকেই দেখতে পায় না। রঘুনন্দন ভাবে যদি দেওয়ালটা সে কোনোভাবে ভেঙে দিতে পারে তাহলে বাইরের লোকেদের সাথে কমিউনিকেট করতে পারবে, কিন্তু দেওয়াল ভাঙার সাথে সাথেই আর একটা নতুন দেওয়াল সেখানে তৈরি হয়ে যাচ্ছিল। আর তারপরেও ঝাঁকে ঝাঁকে বেশ অনেক বাদুড় তাদের ওপর অ্যাটাক করার জন্য সেই রেস্টুরেন্টে ঢুকে যায়, কিন্তু ডেবি আর রঘুনন্দন যেখানে দাঁড়িয়েছিল সেখানে একটা বাদুড়ও ঢুকতে পারে না। তখন ডেবির মনে পড়ে যে রেস্টুরেন্টটা যখন সে ওপেন করেছিল তখন ডাউসি তাকে একটা ভগবানের মূর্তি দিয়েছিল যেটা ওর নিচেই পোতা রয়েছে, আর তার শক্তি বলে বাদুড়রা সেখানে ঢুকতে পারছে না। ডেবি তখন প্ল্যান করে যে তারা রেস্টুরেন্টের দরজা দিয়ে তো বেরোতে পারছে না, কিন্তু সেই জায়গার উপর একটা খোলা শেড আছে যে কাঁচটাকে খুলে তারা বাইরে বেরোতে পারবে। কিন্তু যখন তারা বাইরে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই সেই বাদুড়ের মাঝে ডেবি তার হাজবেন্ড স্যামের স্পিরিটকে দেখতে পায়। সেই স্যামের স্পিরিট তাকে হেল্প করার জন্য বলছিল, যেটা কোনো দিক না ভেবে ডেবি তার দিকে এগিয়ে যায় আর এসে আটকায় রঘুনন্দন। সে তাকে বলে যে বাইরে থেকে সেই লকেটটা সেফ জোনের মধ্যে এনে সেই লকেটটাকে নষ্ট করবে যাতে এই সাইকেলটা এখানেই থেমে যায়, কিন্তু বাইরে গেলে সে যে ভেতরে আসতে পারবে এরম কোনো গ্যারেন্টি নেই। বাট তবুও সে এই রিস্কটা নিতে চায় কারণ সে প্রমাণ করতে চায় সে কোনো স্বার্থপর ছেলে নয়। এই বলে রঘুনন্দন সেফ জোনের বাইরে বেরোয়, কিন্তু লকেটটা সে আর নিতে পারে না কারণ সেখানে বসেছিল ডিমন্টের স্পিরিট। সে রঘুর ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু চালাকি করে বাইরে পড়ে থাকা ফোনটা ডেবির দিকে ছুড়ে দেয়। এরপর ডেবি সেই লয়ারকে ফোন করে আর বলে সমস্ত ঘটনা, যে সে রেস্টুরেন্টের মধ্যেই রয়েছে আর সেখান থেকে বেরোনোর রাস্তাও। সেই লয়ার এসে ডেবির দিকে ওপর থেকে একটা দড়ি ছোড়ে এবং ডেবি সেই দড়ি ধরে ওপর দিকে উঠতে থাকে। অন্যদিকে রঘুনন্দন আর ডাউসির বডি নিয়ে যায় সেই ডিমন্টের স্পিরিট এবং একটা রিচুয়াল করতে থাকে, আর সেই রিচুয়ালের মাধ্যমে ডাউসির বডিটা পুরোপুরি জ্বালিয়ে দেয় সে। বাট যখন রঘুনন্দনের বডিটা জ্বালাতে যাবে ঠিক অপর দিকেই ডাউসির সঙ্গীরা যারা মহাযজ্ঞ করছিল শ্রীনিবাসের বডির সামনে, তারা ডাউসিরই দেওয়া অস্ত্রের সাহায্যে স্পিরিটকে কমজোর করে দেয়, যার ফলে রঘুনন্দনের বলি তারা দিতে পারে না। ডেবি খেয়াল করে যে এখানে ডিমন্টের স্পিরিট কাউকে উৎসর্গ করছে তার বলিগুলো, আর যার দিকে উৎসর্গ করছে তার পরনে যে পোশাক ছিল দেখে তো তার রাজাই মনে হচ্ছিল। এরপর ডেবি সেই রেস্টুরেন্টের বাইরে চলে আসে আর রঘুনন্দন কোমায় চলে যায়, কিন্তু অবাক কাণ্ড এখানে শ্রীনিবাস তার কোমা থেকে বেরিয়ে আসে আর তার ভাইয়ের দিকে তাকিয়ে ডেবিকে বলে যে 2027 মানে আজ থেকে 6 বছর পর যে সাইকেলটা আসতে চলেছে সেই সাইকেলটা সে ভেঙে দেবে আর কাউকে ডিমন্টির বলি হতে দেবে না। তখন ডেবি তার রেস্টুরেন্টে দেখা ঘটনার কথা শ্রীনিবাসকে বলে যে রাজাকে সে দেখেছে তার 2 চোখ ছিল না, সাথে জিভটাও কাটা ছিল, আর বাকি স্পিরিট এমনকি ডিমন্টিও তারই গোলামি করছিল। আর এই রাজার কথাই সেই বইটাতে লেখা রয়েছে। আর সেই লাইব্রেরিয়ানকে যখন খোঁজ খবর লাগানো হয় দেখে এই লাইব্রেরিয়ান হচ্ছে সেই কাল্ট মেম্বারদেরই সদস্য যারা মানুষদের বলি দিত সেই শয়তানের পুজো করার জন্য। আর তারপর আমরা সেই লাইব্রেরিয়ানকেই একটা চাষিকে স্যাক্রিফাইস দিতে দেখি এবং উৎসর্গ করে সেই শয়তানকেই। আর পার্ট 2 এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল ডিমন্টি কলোনি পার্ট 2 মুভির কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।